নীল চিরকুট লেখনীতে নওশীন আহমেদ রোদেলা পর্ব সংখ্যা 10। দুপুরের খাবার শেষ করে নম্রতা ঘরের আড্ডায় বসেছে বন্ধুরা। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। পরিষ্কার কাচের জানালায় জমেতে আছে ফোঁটা ফোঁটা জল। উত্তাল সমুদ্রের গর্জন আর বৃষ্টি মিলেমিশে তৈরি করেছে এক নতুন সুর। সেই সুরে মাতোয়ারা সেই ভয়ঙ্করী নৃত্য মত্ত ঝাউ গাছের সারি আর নারকেল গাছের বাহার। কাল শেষ রাতের দিকেও 3 নম্বর বিপদ সংকেত ছিল সৈকতে। সকালের দিকে আবহাওয়া সেই চলনশীল, কিন্তু দুপুরের দিক হঠাৎ কোথা থেকে উড়ে এলো কালো মেঘ। শুরু হলো ভয়ঙ্কর বর্ষণ। সমুদ্র সৈকতে জারি হলো 7 নম্বর বিপদ সংকেত। দুপুরের পরই টিকিট কাটা হয়েছিল নম্রতাদের। পরশু থিওরি পরীক্ষা, রাতের মাঝে ঢাকায় ফেরা চাই চাই ঠিক তখন শুরু হলো বৃষ্টি কন্যার ইচ্ছে বিলাস। বৃষ্টি কন্যার এহেন কাণ্ডের ন্যাকামতে টিকিটগুলোর সাথে সাথে ধরা বাঁধার সময়টাও ভেস্তে গেল। নম্রতা নীরা কফি হাতে বিছানার হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বসে আছে। নাদিম বিছানার ওপর হাত পা ছড়ে শুয়ে আছে। একটু পর পর হাতে থাকা গিটারে টুংটাক আওয়াজ তুলছে। ডান পাশে ধপধপে সাদা সোফায় বসে আছে রঞ্জন। ওরা এক হাতে কফির কাপ, অন্য হাতে ফোন। অন্ত কার্পেটের ওপর পা গুটিয়ে বসে আছে। কোলের ওপর ল্যাপটপ, কোলের পাশে ধোয়া ওঠা কফির কাপ। সোয়া বসে আছে বিছানার এক কোণে, চশমা নাকের ডগায় এসে লেগেছে। গায়ে ভারী কম্বল ছড়ানো। সোয়ার কফির কাপটি পাশের টেবিলে রেখে ঠোঁট উল্টালো। কপালটা কুঁচকে বলল, আচ্ছা ওই লোকটা নুমুর ওই পত্রপ্রেমিক হতে পারে না? আই মিন কোইন্সিডেন্টালি যদি কত শত কাকতালীয় ব্যাপার ঘটে না? এটা যদি ঠিক তেমন একটা ব্যাপার হতো। ছোঁয়ার বকা শব্দে কণ্ঠে বলা কথায় 5 জন চোখ তার ওপর এসে নিবদ্ধ হলো। প্রতিজোড়া চোখের পলকহীন তাকিয়ে তার চেহারায়। ছোঁয়া অস্বস্তিতে পড়ে গেল। আমতা করে বলল, আরে আসলে সরি, আমি আসলে নমুকে সেদিন বলছিল লোকটা নামের প্রথম অক্ষর এন হওয়ার সম্ভাবনা প্রবল। আবার তোরা যে লোকটাকে কথা বলছিস না, কি নাম জানি, নীরব নিষাদ হোয়াট এভার, সেই নামটাও এন দিয়ে শুরু। তিনি ইউনিভার্সিটির লেকচারার। দ্যাটস মিন ব্রাইট স্টুডেন্ট। নমুর ভবিষ্যৎ নমুর পত্রপ্রেমিকও ব্রাইট স্টুডেন্ট ছিল। বর্ণনাটা মিলে যায়। ওই হিসাবে ভুল করে বলে ফেলেছি কথাটা। আই থিঙ্ক আই ওয়াজ রং, সরি। কেউ কোনো জবাব দিল না। আগের মতোই তাকিয়ে রইল চুপচাপ। তারপর হঠাৎই সনাট হয়ে উঠে বসলো নাদিম। অতিরিক্ত উত্তেজনা ছোঁয়াকে একটা শক্ত ধাক্কা দিয়ে সবার চোখে চঞ্চলার দৃষ্টি ঘুরিয়ে চেঁচিয়ে উঠল, হোয়াট আর থিঙ্কিং? এইভাবে তো ভাইবা দেখি নাই। ছোঁয়া উল্টে পড়তে সামনে নিল। নাদিমের দিকে রক্তচক্ষু দৃষ্টিতে নিক্ষেপ করে বিছানা থেকে সরে সোফায় গিয়ে বসলো। রঞ্জন নম্রতার দিকে দৃষ্টি ফিরিয়ে কুচকালো। কৌতুক মালাকা কণ্ঠে বলল, কিরে, হতে পারে নাকি এমন কোইন্সিডেন্ট? কাল তো কাছাকাছি দাঁড়িয়েছিলি, ফিলটিল পাশ নিয়ে গেছো? নম্রতা বিরক্তি ভরা কণ্ঠে বলল, এটা কি কোনো সিনেমা নাকি যে পাশে দাঁড়ালে লাইলির মতো ফিলটি চলে আসবে? আমি তাকে কখনোই দেখিনি, পাশে দাঁড়ায়নি, কাছে যায়নি, তার বাহ্যিক কিছুই জানা নেই আমার। জানার জন্য শুধু ছিল মন। তার মনটা পড়া ব্যতীত অন্য কিছু জানার সুযোগ হয়ে ওঠেনি কখনো। নাদিম মাথার দিক তো বিরক্ত হয়ে বলল, ছাতার মাথা প্রেম করো তোমরা। এই যুগে এসে এমন রঙিন প্রেম কাহিনী দ্বিতীয়টি শোনার সৌভাগ্য কারো হয়েছে বলে আমার মনে হয় না। নম্রতা প্রত্যুত্তরে কিছু বলল না। উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল জানালার বাইরের দিকে। সাদা সাদা বৃষ্টির ফোঁটায় ঝাপসা হয়ে এসেছে প্রকৃতি। সমুদ্রের উচ্ছ্বাসে হতে লাগলো লাগামহীন পাগলা ঘোড়া। অন্ত ল্যাপটপের পাশে রেখে হাত পা ছড়িয়ে বসলো। ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, নিষাদ নামক লোকটা যদি নম্রতার প্রেমিক হয়ে থাকে তাহলে বেটা চূড়ান্ত ধুরুধর। সে নিশ্চয়ই লুকিয়ে নমুকে দেখেছে, হয়তো ফলো করেছে। নীরা কপাল কুঁচকে বলল, লোকটা যদি নমুকে দেখেই থাকে তাহলে তিনি 4 বছরে যোগাযোগ করার চেষ্টা কেন করেনি? স্ট্রেজ। নাদিম আবারও বিছানায় হাত পা মেরে শুয়ে পড়ল। গিটার একটা বিরামহীন টুন বাজিয়ে নিয়ে বলল, সবচেয়ে বড় কথা, এই 2টা আবালের ব্রেকআপ কেমনে হইল? ওই বলদ, তোকে ব্রেকআপ কেমনে হয়েছিল রে? ব্রেকআপ হয়নি। নাদিম সরু চোখে তাকালো। আরেক দফা উঠে বসে বিষময় কণ্ঠে বলল, হয়নি?
নম্রতা অন্তঃসর্পণে দীর্ঘশ্বাস ফেলল, দুদিকে মাথা নেড়ে জানালো, না হয়নি। নাদিম মাথাটা ঝাঁকাতে ঝাঁকাতে আবারও বিছানায় গা এলালো, চোখ দুটো বিকৃতি করে বলল, একেই বলে পীড়িত। অন্তত ঘৃণা চাহনি নিয়ে বলল, ভাষা ঠিক কর। ভাষার কি ছিরি, ছ্যা। অধৈর্য কণ্ঠে অন্তু বলল, তাহলে তোদের সম্পর্কে সমাপ্তিটা কোথায়? সমাপ্তি শব্দটা উচ্চারণ করেই উদাস ভঙ্গিতে বসে রইল নম্রতা, তারপর ধীর কণ্ঠে বলতে শুরু করলো, সমাপ্তি তো কখনো হয়নি। এভাবে কি সমাপ্তি হয়? বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলছিল তখন। একদিকে দেখা করার জন্য মাতোয়ারা হয়ে উঠেছিল সে, সেই মতে মাতোয়ারা হয়েছিলাম আমিও। আমাদের দেখা হবে, কথা হবে, সম্পর্কটা নতুন এক রূপ পাবে। এসব আলোচনা চলছিল সপ্তাহের পর সপ্তাহ। দুজনেই দুজনের জন্য বিরাট এক সারপ্রাইজ হিসেবে অপেক্ষা করছিলাম। সিদ্ধান্ত হয়েছিল ধাবিতে ভর্তি পরীক্ষা শেষ হলেই দেখা করার দিন তারিখ ঠিক করব আমরা। রবীন্দ্র সরোবরে দেখা হবে আমাদের। আমাদের পরনে থাকবে লাল পেরে সাদা শাড়ি, আর ওর গায়ে থাকবে নীল পাঞ্জাবি, হাতে থাকবে বেলি ফুলের মালা। সেই মালা নিজের হাতে বানাবে সে, নিজের হাতে পরিয়ে দিবে আমার খোপায়। খুশিতে আত্মহারা আমার অপেক্ষায় প্রহর গুনছিলাম। কবে ভর্তি পরীক্ষা শেষ হবে, কবে? এক সময় ভর্তি পরীক্ষা শেষ হলো, আমি তাকে চিঠি দিলাম, কিন্তু চিঠির জবাব পেল না। একদিন, দুদিন, সপ্তাহ পেরোলো, মাস পেরোলো, আজ 3টা বছর পেরিয়ে গেল, চিঠির জবাব এলো না। এইটুকু বলেই থেমে গেল নম্রতা। ঘরময় ঘুরে বেড়াতে লাগলো 6টি মানুষের দীর্ঘশ্বাস। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর প্রশ্ন করল রঞ্জন, আমি একটা বিষয় বুঝতে পারছি না, তোর চিঠিটা নেওয়া দেওয়া এত সময় চললো কি করে? লাইব্রেরিতে অনেক মানুষ যায়, অন্য কারে হাতে পড়লো না চিঠিটা? তাছাড়া বই পরিষ্কার করতে গিয়েও তো বাইরের জায়গায় পরিবর্তন হতে পারে, সেই সব চিঠি কারো চোখে পড়তো না? ব্যাপারটা কেমন সিনেমাটিক না? নম্রতা ম্লান হাসলো, সোজা হয়ে বসে বেশ উৎসাহ নিয়ে বলল, তুই বোধহয় গ্রন্থকারের বর্তমান অবস্থা জানিস না রঞ্জন। গ্রন্থকারে বই এখন হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ পড়ে না বললেই চলে। সবাই গ্রন্থকারে বসে নিজেদের নোট গাইড বুক মুখস্থ করে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে ব্যস্ত। পড়াশোনার জন্য গ্রন্থকারের পরিবেশটা অতিরিক্ত ভালো বলে গ্রন্থকারে এত ভিড়, সাহিত্য চর্চার জন্য নয়। তারপর দর্শনের ওই পেটমোটা বই কে পড়বে? আমার মতো ভাগ্য সুপ্রসন্ন ছিল বলেই চিঠিটা তার হাতে পৌঁছেছিল। প্রতিটি চিঠি বাবাজি সেখানে ইতিহাস হয়ে রয়ে যেত। তাছাড়া গ্রন্থকারের প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা আলাদা সেলফ থাকে। আমাদের চিরপরিচিত বইটা মাঝে মাঝে স্থান পরিবর্তন করলেও ঘুরে ফিরে ওই একই সেলফের মাঝেই ঘোরাফেরা করত। খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হতো না। রঞ্জন ঠোঁট উল্টে বলল, বাপ রে। ছোঁয়া হঠাৎ আর্তনাদ করে বলে উঠল, পরশু যে আমাদের সিটি আছে, মনে আছে তোদের? এই বৃষ্টিতে ফিরবে কিভাবে আমরা? প্রিপারেশন নেই একদম। নাদিম দায়সারাভাবে বলল, সিটির কথা আপাতত ভুলে যা, আজ আবহাওয়া ঠিক হবে বলে মনে হচ্ছে না, আর কাল বিকালের আগে আমরা বাসে উঠতে পারছি না। ছোঁয়া চোখ বড় বড় করে বলল, মানে? কিন্তু কেন? রঞ্জন উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ওই বেটা কোন হোটেলে উঠছে জানি না, আশেপাশে তো অনেক হোটেল, ওঠার সম্ভাবনাই বেশি। কাল সারাদিন হোটেলে ঘুরে বেটাকে খুঁজে বের করব, রহস্যদার করব, তার বিকালের গাড়ি ধরে ঢাকা। পড়াশোনা অতিরিক্ত সিরিয়াসলি ছোঁয়া বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। নাদিমের গিটারের রোমান্টিক টুন বাজিয়ে বেসুরি কণ্ঠে তাল মেলালো। ছোঁয়ার রাগ তখন সপ্তম আকাশে। নাদিম জাস্ট সহ্য হচ্ছে না তার। এমন বেয়ারা ছেলে সে দ্বিতীয়টি দেখেনি। রঞ্জন ফোন হাতে বেরিয়ে যেতে যেতে বলল, এই ভেজা ভেজা আবহাওয়ায় আমার রেজিস্টার ছাড়া বউটাকে ভীষণ মনে পড়ছে। আমি প্রেম করতে যাচ্ছি, খবরদার ডিস্টার্ব করবে না। রঞ্জন পিছু পিছু গিটার হাতে ছুটে গেল। নাদিমও। ছোঁয়া হতাশ কণ্ঠে বলল, ইয়া মাবুদ, সিটি কি হবে তাহলে? অন্তু একগাল হেসে বলল, এত বেশি পকপক করছিস কেন বলতো? সিটি নিয়ে টেনশন করিস না, স্যারকে ম্যানেজ করে নিব কোনোভাবে। পানিশমেন্ট হিসেবে এক্সট্রা অ্যাসাইনমেন্ট করতে দিতে পারে, তাতেই বা কি? লাইব্রেরি তো আছে, সবাই মিলে কমপ্লিট করে ফটোকপি করে নিব।
কাহিনী খতম। অন্তু যত তাড়াতাড়ি খতম করে ফেললো তত তাড়াতাড়ি খতম করতে পারলো না ব্যাপারটা। ছোঁয়ার গলায় মাছের কাঁটার মতো বেঁধে রইল যেন। কিছুক্ষণ পরপরই পরীক্ষার চিন্তায় ঘেমে নিয়ে অস্থির হতে লাগলো সে। সবশেষ বড় কথা, বাবা মাকে কি অজুহাত দিবে সে? সোয়ার মাথা ঘুরছে। এই লম্পট বন্ধু বান্ধবের চক্করে তার ছোট্ট বোকা বোকা মাথাটা প্রায় ঘোরাঘুরি করে। কখনো কখনো ভয়ে জ্ঞানও হারায়। তবুও বন্ধুদের ছাড়া যায় না, আর না তাদের থেকে গড়পাড়তা টুকু পাওয়া যায়। নম্রতা সেই কখন থেকে নিশ্চুপ হয়ে বসে আছে। শরীরটা মৃদুও কাঁপছে, গা জুড়ে জ্বর জ্বর বোধ হচ্ছে। সত্যি কি লোকটাই সে? আর যদি এমনটাই হয় তাহলে কি করে চিনে? আর যদি চিনে থাকে তাহলে কেন এত লুকোচুরি কিসের? এত পরিচয় দিতে কি সমস্যা? আর কেনই বা এই হারিয়ে যাওয়ার খেলা? কষ্ট হয় না তার? নম্রতা আর ভাবতে পারছে না। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তার, সারা শরীর ঝিমঝিম করছে। আচ্ছা, সে কি মরে যাচ্ছে? ভয়ঙ্কর কাল মৃত্যু কি আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে তাকে? না, তার তো মরে গেলে চলবে না। ওই মানুষটার মুখ থেকে প্রতিটা শব্দে, প্রতিটা প্রশ্নের উত্তর তার শুনতে হবে। মরণের কথা ভুলেও ভাবা যাবে না। পরের দিন সকালে খাবার শেষ করে নিশাদকে খুঁজতে বের হয়ে পড়ল সকলে। আকাশে তখন উজ্জ্বল সূর্য। তাদের দিনের সূর্যের দাপটে চারপাশটা ঝকঝক করছে। আকাশও পরিষ্কার, গাছের পাতাগুলো হয়ে উঠেছে ঝাপসা। 10টা নাগাদ বেরিয়ে দু তিনটা হোটেলে চক্কর কাটলো তারা। দুপুর 2টোর দিকে নিশাদের সন্ধান পেল তারা। রিসিপশনে জিজ্ঞেস করে বিনীত কণ্ঠে উত্তর দিল, নিশাদ আহমেদ নীরব নামের লোকটি আজ সকালে চেক আউট করেছে। কথাটা শুনেই মাথার উপর বাজ পড়ল। যোগাযোগ করার জন্য নাম্বার চাইতে উত্তর এলো, সরি, কারণ নাম্বার দেওয়া হোটেলের নিয়ম নয়। রিসিপশনের মেয়েটিকে ইনিয়ে বিনিয়ে উচ্চমাপের প্রশংসা করেও নাম্বার পাওয়া গেল না। নাদিম রাগ নিয়ে বের হয়ে বলল, বালের রুলস থাকেন হোটেলে, এত কিসের রুলস? ন্যাকামো 100। এই নর্তকী রাইতে চালানো উচিত, বেয়াদব। ব্যর্থ প্রতিপন্ন নম্রতা আশেপাশে হোটেলে থাকা দুপুরের খাবার খেয়ে 4টার গাড়িতে উঠল। ঢাকায় ফিরতে ফিরতে হলো গভীর রাত। নীরা নম্রতা পড়ল বিপাকে। এত রাতে হলে ঢুকতে দিবে না। রঞ্জন নাদিমের জন্য সমস্যা না হলেও নীরা নম্রতা থাকবে কোথায়? এদিকে ছোঁয়ার অবস্থা বেহালি। মা বাবা প্রচন্ড ক্ষেপে আছে তার। মেয়ে যে বাজে বন্ধুদের সাথে মিশে রসাতলে যাচ্ছে তা উপলব্ধি করতে পেরে উভয়ই চিন্তায় ক্ষুব্ধ। সে ক্ষুব্ধ মা বাবার সাথে এত রাতে বন্ধু বান্ধব নিয়ে ঘরে ওঠা আর ছাদে থেকে লাফ দেওয়া দুটোই সমান। বাকি রইল অন্তু। এত রাতে 3জন মেয়ে বন্ধু নিয়ে বাসায় উঠলে তার মাতাকে পিটিয়ে কয়েকটা ঝাড়ু ভাঙবে সেটা সে ভেবেই ইয়াত্তর হচ্ছে। এখন যাবে কোথায় সবাই? টেনশনে 6জনের মাথায় হাত। এত রাতে 6জন তরুণ তরুণী মিলে রাস্তায় বসে থাকাও যায় না, পুলিশের ভয়। অবশেষে সমস্যার সমাধান হিসেবে আবির্ভূত হলো পূজা। পরিস্থিতি সামলাতে অসাধারণ ক্ষমতা হিসেবে জন্মেছে এই মেয়ে। নর্মদার পরিস্থিতি চট করে সামলে নিল সে। বাসায় কিছু একটা বুঝিয়ে রঞ্জনের 3 বান্ধবীকে রাত কাটানোর জায়গা করে দিল তার নিজস্ব শোবার ঘরে। রাত বেলাতে তখন 1-2 ঘন্টা বাকি। ফ্রেশ হয়ে ঘুমাতে যেতে যেতে পূর্ব আকাশে লাল সূর্য উঠে পড়েছে। সারাদিনের ক্লান্তি বিছানায় যেতেই ডানা মেলল, চোখে ভর করলো রাজ্যের ঘুম। সেই ঘুম যখন ছুটলো তখন বেলা প্রচুর। ঘড়িতে 9টা কি 10টা বাজে। তাদের উঠতে বসতে দেখে অস্থির ভঙ্গিতে পূজা বলল, তোমরা উঠেছ? ঠাকুর রক্ষা করলো তবে। রঞ্জন ফোন দিতে দিতে অস্থির করে ফেলেছে। তোমাদের নাকি 10:30টায় সিটি আছে? ক্লাস টেস্টের কথা শুনে স্প্রিং করে উঠে দাঁড়ালো নম্রতা আর ছোঁয়া। নীলাকে লাথিগুতা দিয়েও তাড়াহুড়া করে ফ্রেশ হলো। পূজা তাদের খাবারটা শোবার ঘরে টেবিলে রাখতে রাখতে বলল, রঞ্জন আর নাদিম নিচে সিএনজি নিয়ে অপেক্ষা করছে। তোমরা খাবে কখন? 10টা 15 বাজে। নম্রতা খাওয়া দাওয়া আর হলো না। খাবার ফেলে রেখে দৌড়ে নামলো তারা। ওদের দেখে গলির বাইরে পর্যন্ত ছুটলো নাদিম। কোন আলালের ঘরে দুলাল হয়ে যে 10টা পর্যন্ত ঘুমানো লাগে? এই যে মেয়েরা বঙ্গোপসাগরে বিসর্জন দেওয়া উচিত। এদের যন্ত্রণায় এদের জামাইরা বাসরাতে হার্ট অ্যাটাক করবে। যুব সমাজ ধ্বংস হবে। এরা সর্বনাশ সঞ্জমসার মেয়ে। শুনে 40 মিনিটের রাস্তায় 1 ঘন্টা অতিক্রম করলো তারা। অফিস টাইম। রাস্তায় প্রচন্ড জ্যাম। সিএনজি ছেড়ে দিয়েছে। ডিপার্টমেন্ট পর্যন্ত পৌঁছাতে 1 ঘন্টার পরীক্ষা 45 মিনিট শেষ। অন্তকে ডিপার্টমেন্টের সামনে মাঠে বসে ঘাস চিবোতে দেখা গেল।
ক্লান্ত বন্ধুদের ছুটে আসতে দেখে চমৎকার হাসি উপহার দিল সে। মুখের সামনে আঙ্গুল মেরে বলল, 8 নাম্বার পানিশমেন্টের জন্য তৈরি হও মামা। স্যারের কাছে টাইম চাইবা আর পানিশমেন্ট খাইবা। রঞ্জন দ্রুত কুচিতে বলল, শালা তুই পরীক্ষা না দিয়ে এখানে বসে আছিস কেন? অন্তু হাত ঝেড়ে উঠে দাঁড়ালো। একগাল এসে বলল, একা পরীক্ষা দিয়ে মজা আছে নাকি মামা? পরীক্ষার পানিশমেন্ট সব বন্ধুদের নিয়েই করতে হয়। পরীক্ষা তো হলোই না, তার থেকে বরং পানিশমেন্ট খাওয়া যাক। এই চশমা দিয়ে অ্যাসাইনমেন্ট করবো সব। সবার মুখে হাসি উঠল। পরীক্ষার চিন্তায় মুহূর্তে মাথা উবে গেল। পরীক্ষা শেষ হওয়ার 10 মিনিট আগে ক্লাসরুমের সামনে গিয়ে দাঁড়ালো তারা। অন্তত ইনোসেন্ট মুখে 101টা বাহানা শোনালো। শক্ত গলায় স্যার বলল না, 6 জনের আলাদা পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হলো। সাথে সাথে 3 বছরের 8 নম্বর পানিশমেন্ট দিয়ে দিলেন। টপিক মেন্টাল সিকনেস। হাসপাতালের ডাক্তাররা প্রতিদিন গড়ে কতজন মানসিক অসুস্থতার শিকার রোগীর সাথে ডিল করেন তার একটা সাধারণ জরিপ। নর্মতার কাজ হলো 2-2 জন করে গ্রুপ তৈরি করা। মোট 6টা গ্রুপে ডাক্তারদের সাথে সাক্ষাৎ করা, এই বিষয়ে তাদের মতামত জেনে অ্যাসাইনমেন্ট তৈরি করা। স্যার ভীষণ উৎসাহ নিয়ে 6 জনকে 3টি দলে ভাগ করে দিলেন। কে কোন ডাক্তারের সাথে যোগাযোগ করবে তার নাম ঠিকানা ধরিয়ে দিলেন হাতে। স্যারের রুম থেকে বেরিয়ে এসেই ক্লান্ত কণ্ঠে বলে উঠল সোয়া, এটা কিন্তু স্যারের কাজ ছিল। স্যার সবসময় আমাদের ব্ল্যাকমেল করে নিজের কাজগুলো আমাদের দিয়ে করায় নেয়। নাদিম এই প্রকার সোয়ার কথায় সম্মতি জ্ঞাপন করলো। বিরস মুখে বলল, এই ফাউল্ড অতি শীঘ্রই টাক হবে দেখিস। শালার আবার সুন্দরী একটা বউ আছে। আমি বুঝি না এই খাচ্চরডারে কি দেখা বিয়া করলো এই সুন্দরী। তার থেকে আমাকে বিয়ে করতে পারতো, আমি না করতাম না। বেটা বদদোয়া দিলাম, বউ ভাগ বহালার। নাদিমের কথায় সম্পূর্ণ উপেক্ষা করে উচ্ছিল্ল কণ্ঠে বলল অন্ত, নমো দোস্ত, তোর তো ফাটবে রে। নম্রতা কপাল কুঁচকে বলল, মানে? তোকে দেওয়া নাম দুটো মধ্যে একটা ডিরেক্ট আফরান আলমের নাম। নম্রতার বিষয়টা ধরতে না পেরে বিষময় হয়ে বলল, তো? নাদিম হুহা করে হেসে উঠে বলল, চিন্তাছিস না মামা, এটা কোনো সাধারণ আফরান না বোন, এটা লঞ্চের ধাক্কা খাওয়া আরফান। নাদিমের কথায় বিষময় চোখ বড় হয়ে গেল নম্রতার। নীরার সাথে দৃষ্টি বিনিময় করে অক্রোশ নিয়ে বলল, তুই একা যা, আমি যাব না। নীরা অসহায় চোখে বন্ধুদের দিকে তাকায়। বন্ধুদের ঠোঁটে তখন চাপা হাসির রেখা বিদ্যমান। তোর কি মনে হয় এত কিছুর পরেও ওই ফাজিলটাকে রিকোয়েস্ট করবো আমি? ইম্পসিবল। নীরা ভুরু কুচকে তাকালো। বিরক্তিতে চোখ মুখ কুচকে বলল, দরকারটা আমাদের নমো, তাই রিকোয়েস্ট আমাদেরই করতে হবে। এত ইগো দেখালে জলে বল। নীরার কথায় রাগে গা জ্বলে উঠল নম্রতার। চোখে আগুন নীরাকে ঝলসে দেওয়ার চেষ্টা করছে। ইগো আমি দেখাইতাছি, এটাকে ইগো নয়, সেলফ রেসপেক্ট বলে। মানুষের মিনিমাম সেলফ রেসপেক্ট থাকা উচিত, আর আমাদের তা আছে। সো আমি যাচ্ছি না, ব্যাস। নীরা অসহায় দৃষ্টিতে তাকালো। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, প্লিজ দোস্ত, 2 মিনিটের জন্য সেলফ রেসপেক্ট ওয়ার্ডে ভুলে যা। কাজটা না হলে আবার মনে করে নিস। আপাতত অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে, নয়তো শেষ, একেবারে ফেল। প্লিজ দোস্ত। নম্রতা স্পষ্ট গলায় বলল, ফেল হলে ফেল, তবু ওই বেটার কাছে আমি যাব না। সামান্য একটা ডাক্তার হয়ে আকাশ ছোঁয়া ভাব। ওনাকে দেখে কি যে মনে হয় জানিস? মনে হয় এই দুনিয়ায় সে একমাত্র ডাক্তার, আর কোনো ডাক্তার এই পৃথিবীতে জন্ম নেয়নি, আর নিবেও না। বিয়াটা বেয়াদব। নীরা নম্রতা থেকে খানিকটা দূরে সরে দাঁড়ালো, আর চোখে নম্রতার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, নতুন ডাক্তার তো তাই। মেডিকেল